আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো, আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক, তারপরেও ঘটনাটি ঘটেছে, এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন? মানে এখানে তিনটা পক্ষ যদি আমরা শফিক ভাই দেখি, যে সরকার, এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ, কাদের আপনি দায়ী করবেন জনাব শফিকুল ইসলাম মাসুদ? অনেক ধন্যবাদ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত উপস্থাপক তাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার সম্মানিত সহ আলোচক তাকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে কথা বলার এবং আমরা একত্রে আলোচনা করার জন্য সুযোগটুকু পাওয়ার। গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে, বিগত 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখেছে, তাদের অনুসারীরা শহীদ হয়েছে, হতভম্ব বরণ করেছে। সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে, তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি, নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ, আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে, সাধারণত আমাদের বিভিন্ন সময় এটা তাদের থেকে জানানো হয়। আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে, সেরকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি। তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য, এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য, সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জবাসী বলা যাবে না, গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে, চিন্তার মানুষ আছে। সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা, ফেসিবাদের অংশ যারা, আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে, আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলা একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে, আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে। সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী বলা যাবে না, বরং সেখানকার আওয়ামী লীগের দোসর, এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি, সেটি সরকার দেখবে। আমরাও খোঁজখবর নিচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে আশ্রয় নিয়েছে, বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন। সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে, কিন্তু এত সত্ত্বেও গোপালগঞ্জবাসী আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল, প্রোগ্রামে অংশগ্রহণ ছিল। প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোনো নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে, নিয়ম নীতির মধ্যে থাকে, তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না। সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই। মাসুদ ভাই, আমি দুই তিনটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশাসন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন, তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু বলতেন যে প্রশাসনের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব? ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি, আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন, যে প্রশাসন কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে?
আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না, কারণ প্রশাসনে তো ফুল সেটআপ আছে। ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই, ডিসি নাই, তাদের যে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার, সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে, সেটা নাই। ব্যাপারটা তো এরকম না। সবকিছু তো তাদের আছে। যদি নাও থাকে, সেই ব্যাপারে যদি তাদের কোনো অসহায়ত্ব থাকে বা তাদের কোনো লিমিটেশনস থাকে, তাহলে তো তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে অথবা রাষ্ট্রকে তারা অবহিত করবেন। সুতরাং তাদের, আমার তো মনে হয় না তাদের কোনো তাহলে আপনি মনে করতেছেন না যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? তাহলে একটা বিষয় দ্বারা যে তারা ইচ্ছা করে এরকম করছে। সামর্থ্যের অভাব নেই, তাদের আন্তরিকতার অভাব ছিল। এই আন্তরিকতার অভাব কি কারণ? মানে মাসুদ ভাই, কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি, কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন, আপনি একজন খুবই, মানে আমি কি বলবো, একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করেন। আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছা করে এটা করতেছে? আমরা তো দেখলাম খুব মানে এটা জি একটু যদি বলতেন। এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোসর আছেন। আমি উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই। বলেছেন যে এই এখনকার অনেক পুলিশ, তারা তো বিগত 15 বছরে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ, সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে না, এরকম ব্যাপার আছে। এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন। সুতরাং আন্তরিকতার অভাব থাকবে, এটাই তো স্বাভাবিক না? কিন্তু মাসুদ ভাই, একটু করে বিশ্লেষণ করি। ধরেন সরকারের কোথাও কোথাও আওয়ামী দোসররা আছে, তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে, ধরেন উপদেষ্টারা না, বসরা না, ডক্টর ইউনূস না, ধরেন মাঠ পর্যায়ে, তো মাঠ পর্যায়ে যদি থাকে, যদি সেই এসপি, দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে, যদি পুলিশ ফোর্স না পারে, তাহলে তো আমরা এটা জানবো যে এটা হায়ারার্কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে। তো সেটা তো আমরা করতে দেখি নাই। আমরা দেখছি যে ওইখানে 4টা মানুষ মারা গেছে। আমরা দেখছি যেটারে হচ্ছে, আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি, সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন। যে আমি যদি তাকে কোট করি, যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর, মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন, কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায়। এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয়, যদি আন্তরিকতার অভাব হয়, সেটা কেন মানে দোষর বলে আমরা কতদিন পার পাবো? কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন। আমার তো মনে হয় যদি দোষর হয়, যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা, সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে, সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যথার্থ বলেছেন। দুটো বিষয় বলি। একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন না, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে বিকেল 5টায়। সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য। তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে, এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছি যেটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব, সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা। যেহেতু তারা এটা জানাননি, সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমির জামাতও বলেছেন। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই, আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলেই স্পষ্ট, দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন। আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। অনেকে বলছেন, কেউ এনসিপিকে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে। একটি তারা করেছে হচ্ছে সকল দেশে, সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলেছে। তাদের সমর্থিত কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে, তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? আচ্ছা, এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি, রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি, সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো? যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ
নাগরিক না, মাসুদ ভাই, কোন একটা দল, বিশেষ মাসুদ ভাই, করে বিশেষ মাসুদ ভাই, নিষিদ্ধ মাসুদ ভাই, কোনো আমরা দলকে এতক্ষণ- অস্ত্র নিয়ে তাদেরকে না, হামলা করতে না, না, হবে, মাসুদ ভাই, এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, আমি অসীম ভাই এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো Please, তো অসীম ভাইকে please, অসীম ভাইকে দেন। অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছে না। আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে জি, পাচ্ছি। না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম, সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল, মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, মাসুদ ভাই খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাই বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না, কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন এনসিপির রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা, মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। দুটো জায়গা, একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ। মাসুদ ভাই, আমি একটু অসীমের কাছে যাই, অসীমের কাছ থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো। আমি প্রশ্নটা একটু আপনার কাছে একটু রিস্ট্রাকচার করি। যেমন ধরেন, একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের 63টা জেলায় যাবে, 64 নম্বর জেলায় যাবে না, বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়ে তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে। আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা, তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে, নামটা যেভাবে নিয়েছে, সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা। কেন আমি প্রশ্ন করতেছি সেটার একটা কারণ আছে। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে একটু ঘুরে আসি। যে ব্যারিস্টার অসীম, আমরা দুটা বিষয় একটু প্রথমে প্রশ্ন করছিলাম, আমরা অনেকক্ষণ পরে আপনাকে পেলাম, নাহলে আরো অনেকক্ষণ আগেই আসতাম আপনার কাছে। আপনি আমাদের দর্শকরাও অপেক্ষা করতেছেন আপনার মন্তব্যের জন্য। আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম, যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা, প্রশাসনের দায় দেখেন কিনা, এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জ অভিমুখে ছিল, এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে, তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে, নাকি তাদের ইচ্ছাকৃত? ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি যদি একটু বলতেন। আমি খালেদ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উনি ওনার যদি স্মরণ থাকে নিঃসন্দেহে, আমরা 8-10 জন মিলে 2023 সাল 24 সাল তার আগেও মাঝে মাঝে কিন্তু আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে দুবার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে। তো আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে ঠিকানা খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে, এবং ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি, এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে। কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 16 জুলাই যখন আবু সাঈদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম? আপনার মুসলমানদের কেবলা তো হলো কি আপনার সৌদি আরব, বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ। আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন, তাহলে তারা সবসময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা। আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না। 68,000 বর্গ মাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে। আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে, কিন্তু বিষয়টা সে জায়গাতে না, এখানে আবেগের একটা বিষয় কাজ করে। এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা, সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল? আমি মনে করি নিঃসন্দেহে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে সময়ও কিন্তু 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কোন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল। তার কারণটা ছিল কিরকম? সাংগঠনিক যে শক্তি, অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল, তারাও দেখা যাচ্ছে যে পেরে উঠতো না। তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন, সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে। সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছি, মানে বডি ল্যাঙ্গুয়েজ, দ্য পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং
সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না কিন্তু উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে। অসীম ভাই, আমি আসলে মাসুদ ভাইকে, আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন, আমি একটু এটা আমারও একটু বলা উচিত। মাসুদ ভাই, অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন, মানে আমি ছাত্রদল জীবনে করি না, এটা তো আবার ভুল বোঝা থাকে, কিন্তু অসীম ভাই যেহেতু ছাত্র নেতাই ছিলেন, অসীম ভাই আপনি আমার লিডার, এটাতে আমার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আমি ছাত্রদল জীবনে করি না। কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই, লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো, নাকি কখনোই না করলে ঠিক হইতো, মানে এনসিপি এটা করাই উচিত হয় না? আমি একটু আসি, এনসিপি করতে পারতো। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5ই আগস্ট 2024 অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল, যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার ন্যাক্কারজনক নগ্নভাবে হামলা করা হয়েছে, তার শিশু সন্তান, তার স্ত্রী, তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি, তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল, তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত। আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা, আওয়ামী লীগের, তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে, এটা একটা বিতর্কের বিষয়, ডিবেটের বিষয়। কেন বলছি দেখেন অসীম ভাই, আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যন্ত আপনি যদি বিষয়টা পরিষ্কার করতে চাই, মানে ঠিক আছে, মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে, তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল, মানে এটা করাটাই ঠিক হয়? অ্যাভয়েড করতে পারতেন না, ওনারা করতে পারতেন। আপনি চাইতেছেন যে গোপালগঞ্জ, আমি আপনাকে বলি না, আমি আপনাকে একটা উদাহরণ দেই, বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে, সেখানে সেলিমুজ্জামান, শামা ওবায়েদ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে। এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব। একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক, কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোড়ল, এমন ধরনের একটা না কিন্তু অসীম ভাই, আপনারা তো মোড়ল, ওরা তো গায়ে মানে না আপনি মোড়ল, আপনারা তো মোড়ল, কিন্তু জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইলো বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হয়েছে, এটা যে বিএনপি স্বীকার করছে, মানে আমি তর্কের জায়গাটা না, বিএনপি নিন্দা বলছে, বিবৃতি দিছে, যথাসময়ে পাশে থাকার কথা বলছে, এটা সবকিছু ঠিক আছে, কিন্তু গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয়, আপনাদের ওখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে, সিস্টেমেটিক একটা সমর্থক বাহিনী আছে, তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই। এটা কেন? কারণ আমি আপনাকে বলি, অপছন্দের কোনো বিষয় না, অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই। আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকে বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ, রাজনৈতিক দল হিসেবে তারা নবীন, তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে। সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি, এমনকি আমাদের দলের কোনো সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন, সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত, তাদেরকে উৎসাহ জাগানো উচিত। তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ 16-17 বছর, তাহলে আপনার 16-17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিস্টকে মোকাবেলা করার জন্য, কিংবা ফেসিস্ট যেন সুযোগ না পায় সমৃদ্ধ একটা বাংলাদেশ আইনের, কারণ হচ্ছে কি জানেন অসীম ভাই, কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না, আপনারা তাদেরকে কারো সহযোগী, কারো সহকারী। না খালেদ ভাই, না তাই বিএনপি এটা ভুল। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন 5ই আগস্ট যদি এদেশে না হতো, তার আগে কিন্তু রাষ্ট্রধর্মের 31 দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন। 2016 সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 দিয়েছিলেন। 27 দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল। সেখানেও কিন্তু আপনাদের সরকার গঠনের যদি সুযোগ পায়, জনগণ যদি পছন্দ করে, তাহলে যুগপৎ আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, ফেসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব দিয়ে সেটা তো দিবে, সেটা তো দিবে, মানে আমি আমার সঙ্গে আরো 10 দল আসলে অসুবিধা কি? শেখ হাসিনাও তো বিরোধী দলকে সেটা দেবেন না। এই কথাটা বাংলাদেশে, আমি একটা কথা বলি, দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স। না কি বলেন? 5ই আগস্টের আগে শেখ হাসিনা জাতীয় সরকার করেছে না, শেখ হাসিনা চালিয়ে যাবে না। আমাকে একটা কথা বলেন, শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন, সেটা একদিন, শেখ হাসিনা সেটা মোড়কটা একরকম ছিল, কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে এদেশের কোন নাগরিক কি বিশ্বাস করতো যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে? আমি শুধু
একটা আমার এই প্রসঙ্গে খালি একটা লিটমাস টেস্ট আছে। ধরেন আপনারা জাতীয় সরকার করতে চান, সবাই নিয়ে সরকার করতে চান, আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউরে দিবেন? দেখুন, সংসারের মুরব্বী যিনি থাকেন, অ্যাবসলিউটলি আই হ্যাভ রেজড মাই কেস মাই লর্ড, তাই না? আই হ্যাভ রেজড মাই কেস। আপনারা সংসারের মুরব্বী, বাকিরা হচ্ছে বাচ্চা কাচ্চা। না, কিন্তু আমাকে একটা কথা বলেন, যখন সংসারে যখন মা বাবা থাকেন, দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার সন্তান সন্ততির অবস্থানটা অনেক বেশি থাকে। আপনাকে তাহলে সেই আঙ্গিকে চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার সাথে তর্ক করব না। মা বাবা ডুবে যাবে টাইটানিকের লাইফ বোটে, মা বাবা উঠবে না, সন্তান সন্ততিকে তুলবে, ছেলে মেয়েকে তুলবে, এটা বুঝে নিতে হবে। আমি একটা কথা বলি, গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, আমি একটা কথা বলি, 11-11 সময়টা কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো অবজার্ভ করছেন। কোনো একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে। আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কেউ এই লাড়ালাড়ির মধ্যে ওনাদেরকে রেখেছেন, যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না। সুযোগটা অন্যরা। কিন্তু ওসিফ ভাই আপনাদের কি হয়েছে, আপনারা এনসিপির পিছনে জামায়াতের পিছনে এরকম ভাবে লাগছেন কেন? আমরা এনসিপি না, সত্যি ওসিফ ভাই আপনি একটু নিরপেক্ষভাবে একটু দেখেন। সত্যি সত্যি এই যে আপনি একটা এটা বোধহয় এটা আমি একটা হলিউডের মুভিতে দেখছিলাম, তারপরে এটা সালাউদ্দিন কাদের চৌধুরী যেহেতু অনেক এসব মুভি টুভি দেখে থাকেন, তিনি এটা খুব ভালোভাবে করছিলেন। কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এটা একটা খুব মানে লাকসই কথা। না, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমনকি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে, গতকালও এসেছে, কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিপির পাশে দাঁড়ানোর জন্য। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেক্কারজনক, এটার জন্য তো রাষ্ট্র দায়ী। রাষ্ট্র মানে কি জানেন? আচ্ছা, রাষ্ট্র দায়ী বলে আসি। অসীম ভাই আপনি শুধু একজন জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো, রাষ্ট্র যে এটা দায়ী, আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে নাই? মানে মাসুদ ভাই আমাদেরকে আপনি তখন আমি একটা কথা বলেছিলাম যে রাষ্ট্রের সামর্থ্যের অভাব না, রাষ্ট্রের সামর্থ্যের অভাব, রাষ্ট্রের সামর্থ্যের অভাব না। আমি যে কথাটা বলেছিলাম আপনাকে একটু আগে, যে লেজে নাড়ে কিনা, লেজে নাড়ে কিনা, সে লেজ কারা ভাই একটু খুলে বলেন না ভাই, বুঝি না তো লেজ কারা। আমি তো বলছি যে এর মধ্যে তো আমাদের রাষ্ট্রেরও আপনার এই থাকতে পারে, অন্য কেউ আপনার করে থাকতে পারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখানে ইনভলভ থাকতে পারে, ইন্টারনাল ডিস্টারবেন্স যারা চায় নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক, মোদ্দা কথা বিএনপি ক্ষমতা না আসুক। এইটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরে আসবো। আমরা কি এটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে 16 জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার, যাদের নিরাপত্তার কথা ছিল, এবং এনসিপিও আরেকটু ম্যাচুরিটি করতে পারে, ম্যাচুরিটি আচরণ করতে পারে। এই কি আপনার মন্তব্য নাকি আপনার বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি? রাইট, না ম্যাচুরিটি আসলে তো শেখ হাসিনা ভাগাইতে পারতো না অসীম ভাই। না 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 আপনি দেখেন সব সময় সবকিছু ম্যাচুরিটি দিয়ে হয় না, আবেগ বলে একটা কথা আছে। রাইট, আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে। আপনি যদি সব জায়গায় মনে করেন যে ম্যাচিওর না, আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না। দুফোঁটা চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন। ম্যাচুরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস, কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে। আচ্ছা, আপনি যদি শেখ হাসিনার বিদায় এবং পতন, রাইট আপনি লাইটটা শেষ করেন, সরি আমি আপনাকে শুনতে বলছি যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে। আমি ভুল করতে পারি, কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার, আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব অন্যান্য যারা সিনিয়র আছেন তারা। রাইট, এনসিপি ভুল করছেন বা এনসিপি ভুল করতে পারেন বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ডিটারিয়েট করতে পারে, সেটা দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থা। জি, তাদেরকে সেটা ফাইন্ড আউট করা উচিত ছিল, সরকারকে অ্যাডভাইস করা উচিত ছিল। আপনার বক্তব্য পরিষ্কার, আপনি একটা মুরব্বির জায়গা থেকে জিনিসটা দেখতেছেন, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবার আসতেছি আপনার কাছে, আমরা একটু মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই। মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই, অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরো অনেক বেশি পরিষ্কার, তারা কেন 16 জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন এনেছেন। আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতে, তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে। মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা? আচ্ছা, মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোনো দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে, অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া, সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি? বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে
আমরা কি মনে করি যে ওখানে খুব প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো হয়? আমি একটু বলি যে আপনি যেটা প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা আমারও, কিন্তু কেউ কেউ আমাদের এটা বলে গোপালগঞ্জকে আমরা বারবার বলছি, গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো জায়গা না, কেউ কেউ বলছে ভারতীয় আধিপত্যবাদ বা কোনো জায়গা না, স্পেশাল এলাকা বলে এলাকা থাকে, যেমন পার্বত্য চট্টগ্রাম, এই জায়গাটা এবং আদিবাসী তাদের একটা টেনশন রয়েছে। ফেনীতে গিয়ে আসলে আপনি বেগম জিয়ার নিয়ে কিছু বললে, বগুড়ায় তারেক রহমানকে কিছু সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার। এটা তো জিওগ্রাফিক্যাল কোনো ব্যাপার না, এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে। তো উনি এটা কতটা বিরক্ত, বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন। সুতরাং বিএনপির তো, আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায়, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তো হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে, অথবা এটা না করে তারা অন্য আর কোথাও যাবেন না, ব্যাপারটা তো এরকম না। খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে। আমার পটুয়াখালীতে গিয়েছে, আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে, তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে। তো সেই জায়গাটা 16 তারিখ করেছে, তো 18 তারিখ করেছে, তো এই জায়গাটা 16 তারিখ করেছে। সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মতো করে প্ল্যান করেছে। এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যে এই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়। তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07 আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন, 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ হয়েছে। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে, বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটা থেকে আপনারা পড়েছেন? না, আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ? কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল, এবং এনসিপি একটা অসংগঠিত। ম্যাচিউরের ব্যাপার বলছি না, ম্যাচিউর, তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত, এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50-60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ঠিক আছে মাসুদ ভাই। তাহলে কি ওসিম ভাই অন্য এখন ওই যেটা আপনি বলছেন যে 6 মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না, তো একরকম হবে না বললে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না, কিন্তু তাহলে কি আমরা ওসিম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না? ওসিম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে, এটা সমর্থন, এটা না, এটা সমর্থন বা অসমর্থনের ব্যাপার না। যে আমার ম্যাচুরিটি নাই, আমি আজকে 6 মাস হয়েছে বা আমার 40 বছর হয় নাই, তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না? এটা তো হইতে পারে না মাসুদ ভাই, এটা যথার্থ নয়। এটা যথার্থ নয় মাসুদ ভাই। ঘটনাটা আসলে এখন ঘটে গেছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি, যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন, বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো, আপনাদের শান্তিপূর্ণভাবে, আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে, এরকম কোনো কিছুই হয় না। এটা একটা কারণ হতে পারে জামাত ইসলাম একটা সংগঠিত দল, 1941 সাল থেকে সেখানে আসছে, এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলাম এরকম কথা বলেও না, ছিল না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর 1 মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো, সেটা যদি আমাদেরকে একটু বলেন।
মাসুদ ভাই এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে। যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তার প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত ছিল।